হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ড্রিম লাইট জিওগ্রাফি ব্লগ চ্যানেল। এর আগে আমার যে তত্ত্বটা ছিল মহিষাঞ্চরণ তত্ত্ব, তোমরা অনেকেই দেখেছো, অনেকে আমাকে মেসেজ করেছো, ভালো হয়েছে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো আরো ভালো করবার। তো আজকে যে বিষয়ে আমি আলোকপাত করব, তো তার আগে তোমরা যেটা আমি প্রতিবারই একটা না ছোট কোনো কিছু একটা গল্প দিয়েই শুরু করি। তো কথা হচ্ছে, আচ্ছা পৃথিবীটা কেমন? তাহলে তোমরা বলবে কি অনেকটা ফুটবলের মতো গোল। তাহলে ফুটবলের মতো যখন গোল বলছই, তাহলে তখন অবশ্যই একটা কথা তোমরা হয়তো খেয়াল করেছো, ফুটবল অনেকটা এই রকম টাইপের গোল হয় তো, এবং দেখতে পাওয়া অনেক সময় ফুটবলগুলো এইরকম 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 থাকে নিশ্চয়, এরকম কতগুলো খাঁজ কাটা থাকে। এই যে এক একটা খাঁজ, এগুলো হচ্ছে সম্পূর্ণ এক একটা অংশ যোগ করার পরে বল, যেটা ফুটবলটা একটা কি হয়েছে, ফুটবলের রূপ নিয়েছে। ঠিক তেমনই আজকের আমাদের টপিক। এবার বলবে এইটার সাথে আজকে আমাদের টপিকের কি এমন সম্পর্ক রয়েছে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলতে চাই, তোমরা অনেকেই সোনা রূপো এগুলো জিনিস পড়ো তো, বানাও। তাহলে নিশ্চয়ই তো তোমরা শুনেছো হয়তো সোনার পাতের কথা, রূপোর পাতের কথা হয়তো শুনেছো। ঠিক সোনার পাত এবং রূপোর পাতের মতোই আমাদের পৃথিবীটাও দাঁড়িয়ে আছে কতগুলো পাতের সমন্বয়। একদম ঠিক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। তো দেখতে পাচ্ছ প্লেট টেকটনিক থিওরি। এই প্লেট বা পাত, এই পাত বা প্লেট কথাটি এসেছে, প্লেট কথাটি এসেছে গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে পাত, এবং টেকটনিক গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গঠন করা, অর্থাৎ গঠনকারী বলতে পারি আমরা। অর্থাৎ প্লেট মানে হচ্ছে পাত, এবং টেকটন, টেকটনিক শব্দের টেকটন থেকে, যার অর্থ হচ্ছে বিল্ড অর্থাৎ গঠন করা। তাহলে টেকটনিক থিওরি কে আমরা কি বলতে পারি? পাত গঠনকারী, থিওরি মানে তত্ত্ব, অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব। এবার মজার যেটা ব্যাপার, এই যে প্লেট টেকটনিক থিওরি, আজকে এই যে প্লেট টেকটনিক থিওরি যেটা দেখতে পাচ্ছ, এই প্লেট টেকটনিক থিওরির, আচ্ছা মজার যেটা কথা, তোমরা এর আগে মহাসঞ্চালন তত্ত্ব আমার ভিডিওটা দেখেছো। সেই ক্ষেত্রে এক বিজ্ঞানী অন্যান্য বিজ্ঞানীরা মিলে আলোচনা করেছিল, কিন্তু তত্ত্বটাকে একটা তত্ত্বের রূপ, প্রকৃত তত্ত্বের রূপ কিন্তু একজনই দিয়েছিল। কিন্তু এটা এমন একটা তত্ত্ব, এই তত্ত্বের এক একজন একে অপরে, একটা যেমন গাছের ডালপাল্লা দ্বারা একটা গাছ তৈরি হয়, ঠিক সেরকম এই থিওরিটা কতগুলো বিজ্ঞানীর সহযোগিতার ফলে কিন্তু আজকের এই প্লেট টেকটনিক থিওরির ফল। 1965, কত বললাম, 1965 কানাডিয়ান ভূবিজ্ঞানী, ভূপদার্থবিদ, কানাডিয়ান ভূপদার্থবিদ তার নেচার পত্রিকায়, কি বললাম পত্রিকাটার নাম? নেচার, NATURE, নেচার পত্রিকায় JT উইলসন, যে আমি বাংলায় লিখছি, হ্যাঁ, টি JT উইলসন 1965 সালে কানাডিয়ান ভূপদার্থবিদ, তিনি সর্বপ্রথম নেচার পত্রিকায় এই প্লেট টেকটনিক কথাটির কথা উল্লেখ করেন। এরপর পরবর্তীকালে 1967 সালে
আলোকপাত করেন এবং 1967 সালে যে ছিলেন পাতের চলন সম্পর্কে ধারণা দেন সেটা হচ্ছে ম্যাকেনজি। পার্কার। ওকে, আচ্ছা, 1965 সালে নেচার পত্রিকায় জে.টি. উইলসন সর্বপ্রথম পাত কথাটি উল্লেখ করেন। পরবর্তীকালে 67 সালে 1967 ম্যাকেনজি এবং পার্কার পাতের চলন অর্থাৎ পাতের মুভমেন্ট সম্পর্কে আলোচনা করেন। এরপর পরবর্তীকালে মর্গ্যান বলে একজন বিজ্ঞানী আছেন যিনি 1968 সালে পাত সংস্থান তত্ত্বের সুবিস্তৃত ব্যাখ্যা প্রদান করেন। কি বললাম? 1968 মর্গ্যান। 1968 সালে পাতের সুবিস্তৃত ব্যাখ্যা দেন। নোট করে রাখতে পারো এগুলো ইউপিএসসি বা অন্য যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি এই ধরনের এক্সাম গুলো হোক, এখান থেকে কোশ্চেন হয় যে 1968 সালে মর্গ্যান পাত সংস্থান তত্ত্বের সুবিস্তৃত ব্যাখ্যা দেন, ম্যাকেনজি এবং পার্কার পাতের চলন সম্পর্কে ধারণা দেন এবং জে.টি. উইলসন নেচার পত্রিকায় সর্বপ্রথম পাত কথাটি উল্লেখ করেন। এইবার পড়ে থাকলো আসল ক্লাইম্যাক্স। এরপরে যে বিজ্ঞানী আছেন সেটা হচ্ছে লি পিচো। এই লি পিচোকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক। যেমন ইতিহাসের জনক আছে, ভূগোলের জনক আছে, ঠিক সেরকম এই তত্ত্বটার জনক হচ্ছে লি পিচো। তাকে কেন জনক বলা হচ্ছে? কারণ তিনি এই তত্ত্বের উপর ভিত্তি করে মই সঞ্চারণ তত্ত্ব বলো বা সমুদ্র তলদেশের বিস্তৃতি তত্ত্ব বলো, তার এই তত্ত্বের দ্বারা পরবর্তী যে বিষয়গুলো এগুলো খুব সুন্দরভাবে প্রমাণিত হয় এবং তার এই তত্ত্বের দ্বারাই সমুদ্র তলদেশের বিস্তার ঘটছে বা মই সঞ্চারণ তত্ত্ব যেটা হচ্ছে ওয়েগনারের, যেটা এর আগে আমি আলোচনা করেছিলাম, সেই তত্ত্ব কতটা সাকসেস পেয়েছে এই তত্ত্বের উপর ভিত্তি করে যথেষ্ট প্রযোজ্য। এরপরে কথা আসলো প্লেট তো আমি এতক্ষণ ধরে বলেই যাচ্ছি যে প্লেট কি সেই সম্পর্কে এখন আলোকপাত করা হয়নি। আচ্ছা, আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি নিশ্চয়ই দাঁড়িয়ে আছি বা তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা নিশ্চয়ই কারো উপর দাঁড়িয়ে আছো। যেটার উপর দাঁড়িয়ে আছো সেটাকে আমরা ভূত্বক বলছি, তাই তো? তাহলে ভূত্বকও নিশ্চয়ই কিছু না কিছু বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। যে বিষয়ের উপর দাঁড়িয়ে আছে আমি যদি সেটাকেই ধরে নেই প্লেট, তাহলে এবার তুমি বলতে পারো তাহলে প্লেটটা কিসের উপর দাঁড়িয়ে আছে? প্লেটটা দাঁড়িয়ে আছে ভূ অভ্যন্তরে একটা স্তর রয়েছে যেটা অ্যাস্থনোস্ফিয়ার। এই অ্যাস্থনোস্ফিয়ারে এক ধরনের স্রোত কাজ করে যেটাকে আমরা বলছি পরিচালন স্রোত, কনভেকশনাল কারেন্ট। এই কনভেকশনাল কারেন্ট দ্বারাই ওই প্লেটগুলো কি হচ্ছে, মুভমেন্ট করছে। আর এই প্লেটের উপর ভূত্বক দাঁড়িয়ে আছে এবং তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে আমি যদি বলি সংজ্ঞা আমরা কি বলবো? সংজ্ঞা হলো অ্যাস্থনোস্ফিয়ারের উপর, আমি একটু ছবি আঁকি দেখাই, যদি আমার ছবি অত ভালো নয় তবে আমি বোঝানোর চেষ্টার খাতিরে আমি মোটামুটি ভাবে চেষ্টা করছি বিষয়টা একটু করে ক্লিয়ার করে দেওয়া। আমি ধরে নিচ্ছি এই দুটো প্লেট, এই প্লেটগুলো কিসের উপর দাঁড়িয়ে আছে? আমি ধরে নিচ্ছি এটা কেন্দ্রমণ্ডল, এটা ধরে নিচ্ছি গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের উপরে রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার স্তর, এর উপরে এক ধরনের স্রোত কাজ করে যেটাকে আমরা বলছি পরিচালন স্রোত। এই স্রোতটা কি করছে? কখনো প্লেটগুলোকে কাছে আনছে, কখনো দূরে সরিয়ে দিচ্ছে। প্লেট তাহলে কি? অ্যাস্থনোস্ফিয়ারের উপর অবস্থিত ভূপৃষ্ঠের উপরে এই শক্ত খণ্ড, ভূত্বকীয় এই শক্ত খণ্ডগুলো যেগুলো অ্যাস্থনোস্ফিয়ারের উপর দণ্ডায়মান হয়ে অবস্থান করছে, যেগুলো 1 লক্ষ থেকে 10 কোটি বর্গ কিমি পর্যন্ত হতে পারে, যাদের মহাদেশীয় গভীরতা প্রায় 150 কিমি এবং মহাসাগরীয় প্লেটগুলোর গভীরতা প্রায় 100 কিমি, এবং যদি মোটামুটি বলা যায় গড়, তাহলে প্লেটের গড় গভীরতা প্রায় 150 কিমি ধরা হয়। তাহলে প্লেট হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ারের উপর অবস্থিত শক্ত রিজিড বা শক্ত ভূত্বকীয় খণ্ড, যাকে
বেশ, যার উপরে রয়েছে কি ভূত্বক, এবং এই প্লেটগুলো কি করছে, এই প্লেটগুলো অ্যাস্ট্রোনস্ফিয়ারের নিচে যে পরিচালন স্রোত, সেই স্রোতের দ্বারা এগুলো কি করছে, মুভমেন্ট করছে। এগুলো হচ্ছে অনেকটা কিসের মতো, অনেকটা উদাহরণ দিতে পারি, অনেকটা তোমার সোনার যেমন পাত হয়, লোহার যেমন পাত হয়, এবং এই পাতগুলোকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা বিভিন্ন রকমের গহনা বানাই। ঠিক এই রকম পাতের মতোই ভূত্বকীয় পাত লক্ষ্য করা যায়। এই পাতগুলো দুই রকমের হয়, একটা মহাদেশীয় পাত আর একটা হচ্ছে মহাসাগরীয় পাত। এই মহাদেশীয় পাত যেটা, সেটা গ্রানাইট শিলায় গঠিত হয়, আর মহাসাগরীয় যে পাত সেটা হচ্ছে ব্যাসাল্ট শিলায় গঠিত হয়। এগুলো আমি কি বললাম, এগুলোর ক্ষেত্রমান প্রায় 1 লক্ষ থেকে প্রায় 10 কোটির কাছাকাছি বর্গ কিমি। 1 লক্ষ থেকে 10 লক্ষ যেটা, সেটা হচ্ছে ক্ষুদ্র পাত। 10 লক্ষ থেকে 1 কোটির কাছাকাছি সেটা হচ্ছে মাঝারি পাত, এবং 1 কোটি থেকে 100 কোটির কাছাকাছি, 10 কোটির কাছাকাছি যে পাতগুলো, সেগুলো হচ্ছে বৃহত্তর পাত। তো তার আগে যেটা কথা বলা উচিত সেটা হচ্ছে পাত কয় প্রকার। পাত অ্যাকচুয়ালি 3 রকমের। প্লেট 3 প্রকার। একটা হচ্ছে বৃহত্তর প্লেট, একটা হলো মাঝারি প্লেট, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম প্লেট। এই বৃহত্তর প্লেটগুলো তোমার হচ্ছে মোটামুটি কোনো বইয়ে তোমরা পাবে 6 প্রকার, কোনো বইয়ে পাবে 7 প্রকার। কেন পাবে সেটা আমি বলে দিচ্ছি। মাঝারি প্লেট যেটা, সেটা হচ্ছে 8 রকমের হয়, আর ক্ষুদ্র প্লেট যেটা, সেটা প্রায় 20 রকমের হয়ে থাকে। এবার 20টি প্লেট আছে ক্ষুদ্র প্লেট, মাঝারি প্লেট রয়েছে 8টি, এবং বৃহত্তর প্লেট রয়েছে 6টি, বা কোনো বইয়ে 7টি। তো এটা মাথায় রাখবে যে প্লেট হচ্ছে 3 রকমের হয়ে থাকে। এবার বৃহত্তর প্লেটের মধ্যে কি কি পড়ে। দেখো, আমাদের গোটা পৃথিবী, এই গোটা পৃথিবীর স্থলভাগ জলভাগ, তার মানে কিসের উপর দাঁড়িয়ে আছে, প্লেটের উপর। তার মানে প্লেটের বিস্তারও বিশাল হওয়া দরকার। তো তার উপর ভিত্তি করে আমাদের বৃহত্তর যে প্লেটগুলো রয়েছে, তোমরা বলতে পারো কি, প্রশান্ত মহাসাগরীয় প্লেট, আফ্রিকান প্লেট, তারপর যেটা আছে সেটা হচ্ছে ইউরেশীয় প্লেট, আমেরিকান প্লেট, অস্ট্রেলীয় প্লেট, আন্টার্কটিকা প্লেট। এই হচ্ছে 6টা। এবার কোনো বই 7টা, কারণ হচ্ছে ওই তোমার করে কোনো বই থেকে আমেরিকান প্লেট, উত্তর আমেরিকা প্লেট এবং দক্ষিণ আমেরিকা প্লেট দিয়ে আলাদা আলাদা করে দিয়ে 7টা করে। তো এই ছিল। তারপর মাঝারি প্লেট যেমন জুয়ান্ডি ফোকা প্লেট আছে, আরবীয় প্লেট আছে, এরকম। তারপর ক্ষুদ্র প্লেটের মধ্যে মাদাগাস্কার প্লেট পড়বে, এই প্লেটগুলো আছে। তো একটু বইয়ে দেখে নেবে। তো যেটা মোদ্দা কথা, এই বড় প্লেট যে 6টা বা 7টা, এই প্লেটগুলো হচ্ছে মেন। এই প্লেটই আজকে আমাদের ফোকাসের বিষয়। দেখো, আগেকার দিনে কি করতো বিজ্ঞানীরা, প্লেট সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি কি করেছিলেন, বিজ্ঞানীরা ভূত্বকের কিছু পার্টিকুলার জায়গা, যেখানে মেন বিষয়, এই সমস্ত জায়গা ওরা বিজ্ঞানীরা কয়েকটি জায়গা কি করেন, চিহ্নিত করেন। সেই জায়গাগুলোকে চিহ্নিত করে ওখানে কোনো ভূত্বকের উপর দণ্ডায়মান অংশের সঙ্গে জিপিএস লাগিয়ে দেয়। জিপিএসটা কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ সেই জায়গার অবস্থান সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। কোন একটা সেই পার্টিকুলার জায়গা সম্পর্কে জিপিএস এ তিনি ট্র্যাক করে দিলেন কত ডিগ্রি অক্ষাংশ, কত ডিগ্রি দ্রাঘিমাংশে আছে। আজ থেকে প্রায় কয়েক বছর পর যখন তিনি দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে একটু হলেও সেই জায়গাটার মুভমেন্ট হয়েছে। এর থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে নিশ্চয়ই কি প্লেটগুলো কি করছে, মুভমেন্ট করছে। তো এখানে দুটো জিনিস খুব দেয়, সেটা হচ্ছে পাত সীমা এবং পাত সীমানা। একটা হচ্ছে পাত সীমা কি, আর একটা হচ্ছে সীমানা। পাত সীমা এবং সীমানা পরীক্ষায় খুব আসে, যে এটা নিয়ে আমাদের মধ্যে একটু দ্বিধা রয়েছে। দুটো জিনিস একই রকম তো, কিন্তু এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কেমন? পাত সীমা হচ্ছে একটা পাতের শেষ ভাগ। ধরো এটা একটা প্লেট, এই প্লেটের যে শেষ ভাগটা, এই প্লেটের শেষ ভাগটাকে আমরা কি বলছি, পাত সীমা। তাহলে পাত সীমানা বা সীমান্ত কি, এই যে এটা একটা প্লেট এবং এটা একটা প্লেট,
এই দুটা প্লেট যে রেখা বরাবর মিলিত হচ্ছে সেই রেখাটাকে আমরা কি বলছি, পাত সীমান্ত। আরেকটা হচ্ছে তোমার একটু আরো সহজভাবে বলে দেই, পাশাপাশি তোমাদের দুজনের বাড়ি, একটা প্রতিবেশী একটা তোমাদের বাড়ি, তোমার বাড়ির যেটা অংশ, যেটা তোমার নিজস্ব, তোমার বাড়ির যেই জায়গায় গিয়ে শেষ হচ্ছে সেই জায়গাটা তোমার বাড়ির পাত সীমা, আর আরেকজনের যেখানে বাড়ি গিয়ে শেষ হচ্ছে সেইটা হচ্ছে ওদের বাড়ির কি শেষ সীমা। এবার দুটা সীমা যে রেখা বরাবর একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে সেইটাই হচ্ছে ওদের পাত সীমান্ত। যেমন ভারত আর বাংলাদেশ, ভারতের হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ভারতের একটা সীমা, পাকিস্তান দেখাচ্ছে এটা একটা পার্টিকুলার এরিয়া, দেখাচ্ছে এটা হচ্ছে ভারতের কি সীমা, এখানে দেখাচ্ছে পাকিস্তানের সীমা, তাহলে এই জায়গাটা পর্যন্ত ভারতীয় সীমা, এই জায়গা পর্যন্ত কি বাংলাদেশের সীমা। কিন্তু এই যে মাঝের অংশ, যে রেখা বরাবর দুটো অংশ থেকে, এটাকে আমরা কি বলছি, পাত সীমান্ত, এর মাঝের অংশ অর্থাৎ দুটাকে। তাহলে বোঝা গেল পাত সীমা কি, পাত সীমা হচ্ছে একটা পাতের শেষ ভাগকে আমরা পাত সীমা বলছি। আর পাত সীমান্ত কি না, পাত সীমান্ত হচ্ছে দুটা পাত যেখানে এসে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে পাত সীমান্ত। এটুক জায়গা ক্লিয়ার তো? এরপরে একটা মজার বিষয়, যে এখন বলবে যে দাদা যে পাতগুলো কেন সঞ্চালিত হচ্ছে, কি জন্য সঞ্চালিত হচ্ছে, এটা একটা বড় বিষয়। তো পাতগুলো কেন সঞ্চালিত হচ্ছে তার আগে আমি একটা জিনিস ছোট্ট ইনফরমেশন দিতে চাই। যেমন যেমন ইন্ডিয়ান প্লেট বছরে প্রায় 16 সেমি পার ইয়ার। ইন্ডিয়ান প্লেট আমি মুখে বলছি, হ্যাঁ, ভারতীয় প্লেট বছরে প্রায় 16 সেমি করে ইউরেশীয় পাতের নিচে প্রবেশ করছে। এটা প্রায় উত্তর পূর্ব দিকে বছরে 16 সেন্টিমিটার করে কি করছে, সরে যাচ্ছে। তারপর তুমি চলে আসো আমেরিকান প্লেট। এই যে আমেরিকান প্লেট, এই আমেরিকান প্লেট অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা নিয়ে যে দুটো প্লেট, এই দুটো প্লেট কিন্তু আবার কি করছে, এই দুটো প্লেট পশ্চিম দিকে সঞ্চালিত হচ্ছে বছরে 2 থেকে 3 সেমি হারে। কি বললাম, আমেরিকান 2 থেকে 3 সিএম পার ইয়ার, ওকে, 2 থেকে 3 সেন্টিমিটার করে পার ইয়ারে কি করছে, পশ্চিম দিকে সঞ্চালিত হচ্ছে। তুমি আফ্রিকান প্লেটে যাও, আফ্রিকান প্লেট বছরে প্রায় 1.5 সেমি করে কোথায় সঞ্চালিত হচ্ছে না, আফ্রিকান বা ইউরেশীয় পাত যদি বলে থাকি, প্রায় 1.5 থেকে 2 সেমি করে উত্তর পশ্চিম দিকে সঞ্চালিত হচ্ছে। তুমি চলে যাও ইন্দো অস্ট্রেলীয় প্লেটও তাই প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার করে বছরে কোথা থেকে সঞ্চালিত হচ্ছে, উত্তর এবং উত্তর পূর্ব দিকে সঞ্চালিত হচ্ছে। এটা কিন্তু আমি নিজে হচ্ছে গিয়ে মাপিনি, এটা হচ্ছে বিজ্ঞানীরা তাদের তথ্য নেটের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করেছে, যারা কি করছে, যে তথ্যটা আমরা বিভিন্ন বইতে কি করছি পাচ্ছি, যে তথ্যটা কিন্তু ওরা জিপিএস এর মাধ্যমে পেয়েছে, এবং এটা একদিন দুদিনের না, এটা বছরের পর বছর এইরকম ভাবে এই ঘটনাটা চলে যাচ্ছে, যেটা মই সঞ্চালন তত্ত্ব তোমাদের প্রত্যক্ষভাবে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যেটা আসছে, তোমরা বলতেই পারো আমাকে যে দাদা তাহলে পাত সঞ্চালন, এই পাত সঞ্চালন কেন ঘটছে, কিসের জন্য ঘটছে? দেখো, প্লেট মুভমেন্ট অর্থাৎ পাত সঞ্চালনের প্রকৃত যদি কারণ বলা হয়, তাহলে কিন্তু সব থেকে বড় যেটা কারণ সেটা হচ্ছে পরিচালন স্রোত। পরিচালন স্রোত সব থেকে বড় কারণ। আজকে আলোচনা 1929 সালে অথার হোমস সর্বপ্রথম পরিচালন স্রোত সম্পর্কে আমাদের ধারণা দেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এমন, মজার ব্যাপার দেখো, একটু বোঝার চেষ্টা করো ছবিটা, আমি যদি অত ভালো আঁকতে পারি না। এটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি দুটো প্লেট, এই দুটো প্লেটের ঠিক নিচে মোটামুটি প্রায় 150 থেকে 200 কিমি গভীরতায় অ্যাস্ট্রোনোস্ফিয়ার বলে একটা স্তর রয়েছে, যে স্তরের নিচে গুরুমণ্ডলে এক পরিচালন স্রোত কাজ করে।
এই পরিচালন স্রোতের কথা 1929 সালে অথার হোমস সর্বপ্রথম বলেন। তিনি বলেন পরিচালন স্রোতে প্লেটগুলো মুভমেন্টের মেন কারণ। এবার কারণটা কেন? যখন পরিচালন স্রোত সৃষ্টি হচ্ছে গুরুমণ্ডল, এখানে তুমি দেখো জল যখন গরম করো একটা বাষ্প তৈরি হয়, তো ঠিক সেরকম গুরুমণ্ডল যেখানে প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত পদার্থগুলো ফুটছে, তার মানে সেখানে নিশ্চয়ই একটা বাষ্প তৈরি হবে, যেটা প্রায় পরিচালন স্রোতের কাজ করছে। এই স্রোতটা কি করছে? এই স্রোতটা এই সমস্ত জায়গায় ঠিক এইভাবে প্রবাহিত হচ্ছে, আর এর উপরে রয়েছে প্লেট। যখন এই স্রোতটা উপরের দিকে উঠছে, ভালো করে খেয়াল করবে, যখন এই স্রোতটা উপরের দিকে উঠছে তখন প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। পরিচালন স্রোত যখন ঊর্ধ্বমুখী হবে তখন প্লেটগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, আর এই স্রোতটা যখন নিম্নমুখী হয় তখন স্রোতের টানে আবার প্লেটগুলো পরস্পরের কাছে চলে আসে। এ থেকে প্রমাণ হয় যে নিশ্চয়ই প্লেটগুলোর কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। এটা একটা মেন কারণ। এরপরে যেটা কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে পুশ ফ্যাক্টর। এই পুশ ফ্যাক্টরটা কি? পুশ ফ্যাক্টর হচ্ছে ধাক্কা দেওয়া। একদম ঠিক, ধাক্কা দেওয়া। কিভাবে ধাক্কা দিচ্ছে? দুটো প্লেট, এই দুটো প্লেটের নিচে উত্তপ্ত গলিত পদার্থ থেকে যে সমস্ত স্রোতটা তৈরি হচ্ছে, এই সেই স্রোতটা কি করছে? এই প্লেটের উপরে গিয়ে ধাক্কা মারছে এরকম ভাবে, ঊর্ধ্বমুখী হচ্ছে। উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমাটা কি করছে? উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তখন এই প্লেটগুলোতে গিয়ে কি করছে? ধাক্কা মারছে। যখন আমি ব্যাংকে ঢুকি তখন আমরা কি করছি? দরজাটা সামনে লেখা থাকে পুশ, আমরা দরজাটা এইভাবে ধাক্কা মারি, তো ঠিক সেই রকম এই জায়গায় কি হচ্ছে? ম্যাগমাটা এইভাবে জোরে ধাক্কা মারছে। যেই ধাক্কা মারছে তখন কি হচ্ছে? ওই প্লেটগুলো তখন পরস্পর থেকে এরকম ভাবে দূরে সরে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমরা বলতে পারি পুল ফ্যাক্টর। তারপর যেটা আছে, এই গেল পরিচালন স্রোত, প্লেটগুলো কি মুভমেন্টের কারণ। এইবার আমি কয়েকটা বিষয় সম্পর্কে আলোকপাত করতে চাই। তোমরা জানো যে পাতের ধরন, পাত সীমান্তকে আমরা কিভাবে ভাগ করে থাকি? একটা অপসারী, একটা কি অভিসারী, আর আরেকটা হচ্ছে নিরপেক্ষ। পাত সীমান্ত তিন প্রকার। একটা হচ্ছে অপসারী। এই অপসারী পাত সীমান্ত যেটা অপসারী, একটা হচ্ছে অভিসারী, আর একটা হচ্ছে নিরপেক্ষ। এই তিন রকমের হয়ে থাকে পাত সীমান্ত। একটা অপসারী মানে হচ্ছে দুটা প্লেট, সেটা মহাদেশীয় হতে পারে, একটা মহাদেশীয় প্লেট, একটা মহাসাগরীয় প্লেট। দুটা প্লেট যখন কি করছে? যখন পরিচালন স্রোতের ফলে দুটো প্লেট যখন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, দুটো প্লেট পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, মাঝে গ্যাপ তৈরি হচ্ছে, তো তখন ওই উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা বাইরে চাপ প্রয়োগ করে বেরিয়ে আসছে। যেই না বেরিয়ে আসছে তখন কি করছে? মাঝে বিশাল গ্যাপ পাচ্ছে, তখন তারা কি করছে? এইভাবে নতুন ভূমিরূপ গঠন করছে। এই যে দুটা প্লেট পরিচালন স্রোতের প্রচন্ড চাপের বা উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমার প্রচন্ড চাপে দুটা প্লেট দূরে সরে যাচ্ছে, এটা কি হচ্ছে? অপসারণ ঘটছে। এই জন্য এটাকে আমরা অপসারী পাত সীমান্ত বলে থাকি। এই অপসারণের ফলে যেহেতু দুটা প্লেট দূরে সরে যাচ্ছে, তখন এরা কি করে? নতুন ভূত্বক গঠন করে। এই জন্য এই অপসারী যেহেতু নতুন ভূত্বক গঠন করছে, সেই জন্য এই প্লেটটাকে আমরা বলে থাকি গঠনকারী পাত সীমানা বলে থাকি। এটা হচ্ছে আরেকটা নাম আছে আর টাইপ। এটা কি করা হয়? আর টাইপ সিম্বল দিয়ে চিহ্নিতকরণ করা হয়, পরীক্ষার জন্য খুব আসে এটা। তাহলে এই যে অপসারণের ফলে কি হচ্ছে? দুটা প্লেট পরস্পর থেকে সরে যাচ্ছে, সরে যাওয়ার ফলে উত্তপ্ত গলিত পদার্থ বাইরে বেরিয়ে আসছে, নতুন ভূত্বক গঠন করছে। যেহেতু নতুন ভূত্বক গঠন করছে, এই জন্য এটাকে আমরা কি বলছি? ভূত্বক গঠনকারী পাত সীমান্ত। যেমন সমুদ্র তলদেশের বিস্তার এভাবেই ঘটেছে অপসারী পাত সীমান্তের ফলে। এবার বলতে পারো উদাহরণ কি দিতে পারি?
উদাহরণ, একটা ভালো উদাহরণ তুমি দিতে পারো, কেমন? আমেরিকান পাত, আমেরিকান পাত আর ইউরেশীয় পাত। আমেরিকান পাত পশ্চিম দিকে সরে যাচ্ছে, ইউরেশিয়ান পাত উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে, আফ্রিকান পাতও সরে যাচ্ছে উত্তর পূর্ব দিকটাতে। এর ফলে মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, যেখানে এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়েছে, এবং তার মাঝেই রয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা, যেটা কিন্তু এই অপসারী পাত সীমান্তের ফলেই সৃষ্টি হয়েছে। তার মানে নতুন ভূমিরূপ গঠন করছে অবশ্যই গঠনকারী পাত সীমান্ত হলো। চ্যুতি বা বস্তুপাত থেকে এই ধরনের পাত সীমান্তের সৃষ্টি হয়। আসে পরীক্ষায় কোন পাত সীমান্তে চ্যুতি বা বস্তুপাত থেকে সৃষ্টি হয়? অবশ্যই কিন্তু অপসারী। এরপর আসলো অভিসারী। অভিসারী মানে দুটা প্লেট কি করবে? পরস্পর পরস্পরের কাছে আসবে। যেই দুটা প্লেট পরস্পর পরস্পরের কাছে আসলো, তখন কি হচ্ছে? দেখতে পাচ্ছে কোন প্লেটটা, সবসময় মাথায় রাখবে মহাদেশীয় প্লেট হালকা হয়, মহাসাগরীয় প্লেট ভারী হয়। কারণ আমরা এর আগে শিলার চ্যাপ্টার যখন পড়বো তখন দেখতে পাবো যে মহাদেশীয় প্লেটের ঘনত্ব প্রায় 2.6 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি, আর মহাসাগরীয় প্লেটের ঘনত্ব প্রায় 3.3 গ্রাম পার ঘন সেমি। তার মানে যেটা ভারী সেটা নিশ্চয়ই কি হবে? হালকা পাতের নিচে কি করছে? সহজেই ভেতরে প্রবেশ করবে। মহাদেশীয় প্লেট কি হচ্ছে না, মহাদেশীয় প্লেট এবং মহাসাগরীয় প্লেট যখন পরস্পর কাছে আসছে, ওরা বুঝে নিচ্ছে নিজেদের মধ্যে সেন্সারের মতো এরা কি করছে? যে প্লেটটা সব থেকে ভারী সে হালকা প্লেটের নিচে প্রবেশ করছে। যেই ভেতরে প্রবেশ করছে, এইখানে একটা আমাকে ছবি আঁকিয়ে দেখাতে হবে। এটা ধরে নিচ্ছে মহাসাগরীয়, এটা মহাদেশীয়। দেখো, এই যে মহাসাগরীয় প্লেটটা মহাদেশীয় প্লেটের নিচে প্রবেশ করছে, কারণ এটা ভারী। এই ভারী হওয়ার জন্য এটা কি করছে? ভেতরে প্রবেশ করে চলেছে। এই যে ভেতরে প্রবেশ করছে, এর ফলে কি হচ্ছে? এই পাতটা গুরুমণ্ডলের কাছাকাছি ভেতরে প্রবেশ করছে, এর ফলে গুরুমণ্ডলের প্রচন্ড তাপে এই পাতের অংশটা কিন্তু গলে যাচ্ছে। গলে যাওয়ার ফলে কি হচ্ছে? একটা পাতের অংশ তো ধ্বংস হচ্ছে। তো যেহেতু একটা প্লেট আর একটা প্লেটের নিচে ভেতরে প্রবেশ করার জন্য সেই প্লেটটা কি হচ্ছে? ধ্বংস হচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলছি? ধ্বংসাত্মক পাত সীমান্ত, যেহেতু এর প্লেট ধ্বংস করছে। এবার পাতটাকে কি করছে? একটা প্লেট আর একটা প্লেটের নিচে প্রবেশ করছে, প্রবেশ করার ফলে পাতটাকে কিন্তু কি করছে? সে ধ্বংস করছে। এই জন্য এটাকে আমরা ধ্বংসাত্মক বা টি টাইপও বলে থাকি। টি। এই যে অভিসারী পাত সীমান্ত, এটা আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা মহাদেশীয় হতে পারে, একটা মহাসাগরীয় হতে পারে, একটা মহাদেশীয় হতে পারে। এবার বলবো মহাদেশীয় কেমন? দেখো, দুটা প্লেট, একটা মহাদেশীয় প্লেট একটা মহাদেশীয় প্লেট, দুটা প্লেট পরস্পর কাছে আসছে। দেখতে পাচ্ছি এই দুটা প্লেটের মধ্যে কে ভারী দেখা যাচ্ছে এই প্লেটটা ভারী। তখন সে কি করবে? হালকা মহাদেশীয় প্লেটের নিচে ভিতরে প্রবেশ করে যাবে। কারণ একজনকে তো ভিতরে প্রবেশ করতেই হবে, কারণ অভিসারী মানে এদের একজনকে কাছে আসতেই হবে। তখন কি হচ্ছে? যেটা ভেতরে প্রবেশ করছে সে সেই বরাবর কি হচ্ছে? ক্ষয় হচ্ছে মানে ধ্বংস হচ্ছে। এইরকম ভাবে কি হচ্ছে? এইভাবে পর্বতমালা কিন্তু সৃষ্টি হয়। কেমন পর্বতমালা? উদাহরণ হিসাবে এটা আমরা বলতে পারি ইউরেশীয় পাতের নিচে ভারতীয় পাতটা জানো তো খুব চঞ্চল স্বভাবের। বছরে প্রায় 16 সেন্টিমিটার হারে ইউরেশীয় পাতের নিচে এভাবে প্রবেশ করে চলেছে। এবার প্রবেশ করার ফলে এখানকার উত্তপ্ত গলিত পদার্থ এই অংশ থেকে বেরিয়ে আসছে। এই দুই প্লেটের চাপে সেই সমস্ত জায়গায় কি হচ্ছে? ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি করছে। হ্যাঁ, এটা ক্লিয়ার? যেমন হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে কিন্তু এই ধরনের মহাদেশীয় পাত সীমান্তের ফলে। নেক্সট 2 নাম্বার, একটা হচ্ছে মহাদেশীয় মহাসাগরীয়। কেমন? ধরে নাও আজকে রকি আন্দিজ পর্বতমালা কিভাবে সৃষ্টি হয়েছে? আমেরিকান প্লেট এবং প্রশান্ত মহাসাগরীয় প্লেট, দুটা প্লেট পরস্পর কাছে আসলো। কে ভারী? মহাসাগরীয় ভারী। মহাসাগরীয় প্লেটটা কার নিচে প্রবেশ করবে? মহাদেশীয় প্লেটের নিচে প্রবেশ করবে, চলে গেল। এবার চলে যাওয়ার ফলে কি হচ্ছে? ঠিক একই রকম ভাবে ওই সীমানা বরাবর উত্তপ্ত গলিত পদার্থ বাইরে বেরিয়ে এসে সেই সমস্ত জায়গায় কি করছে না, সেই সমস্ত জায়গায় প্রচন্ড চাপ তাপে পরবর্তীকালে রকি আন্দিজ পর্বতমালা জাতীয় ভূমিরূপ সৃষ্টি হয়েছে।
এটা হচ্ছে মহাদেশীয় বা মহাসাগরীয় পাত সীমান্তের ফলে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মহাসাগরীয় মহাসাগরীয়। কেমন মহাসাগরীয় মহাসাগরীয়? দুটা প্লেট একই রকম ভাবে কাছে আসছে, দুটা মহাসাগরীয় প্লেটের মধ্যে কোন প্লেটটা ভারী? যেটা ভারী সেটা তার নিচে প্রবেশ করবে, করে নিয়ে সেই সমস্ত জায়গায় দ্বীপমালা সৃষ্টি হবে। যেমন তুমি বলতে পারো বৃত্তচাপীয় দ্বীপমালা। এই ধরনের দ্বীপমালা কিন্তু সৃষ্টি হয়েছে এই মহাসাগরীয় মহাসাগরীয় ইয়ের ফলে। যেমন তুমি বলতে পারো প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং ফিলিপাইন্স। এই ফিলিপাইন্স প্লেট দুটাই মহাসাগরীয় প্লেট, দুটা প্লেট পরস্পর কাছে আসছে, কাছে আসার ফলে কি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ফিলিপিন্সের নিচে প্রবেশ করছে, এর ফলে যে দ্বীপটা তৈরি হচ্ছে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। ইন্দোনেশিয়াও ঠিক একই রকম ভাবে। তো এই জিনিসগুলো একটু বইয়ে দেখে নিবে, আমি প্রাথমিকভাবে আলোচনা করে দিলাম। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মহাদেশীয় পাতের নিচে দেখা যাচ্ছে দুটা প্লেট পরস্পর কাছাকাছি আসছে, যে রেখা বরাবর দুটা প্লেট মিলছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দুটা প্লেট যদি পরস্পর কাছাকাছি আসে, যে সীমানা বরাবর দুটা প্লেট মিলছে, এই লাইনটাকে আমরা বলে থাকি সীবন রেখা, সূচল লাইন। এটা দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলগুলোতে, সিন্ধু উপকূলগুলোতে, সিন্ধু অঞ্চলে, হিমালয়ের সেই সমস্ত জায়গাগুলোতে এই ধরনের সীবন রেখা লক্ষ্য করা যায় যখন দুটা প্লেট পরস্পর কাছাকাছি আসে, যে রেখা বরাবর মিলিত হবে। ভালো জিনিস। এই যে বেনি অফ জোন কি হচ্ছে, মহাদেশ দুটা প্লেটের মধ্যে দেখা যাচ্ছে মহাদেশীয় প্লেটের নিচে মহাসাগর প্লেটটা প্রবেশ করছে, যে অ্যাঙ্গেলে প্রবেশ করছে সেটা প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করে, প্রায়, এবং প্রায় 670 কিমি গভীরে প্রবেশ করে। 1949 সাল নাগাদ ভূবিজ্ঞানী বেনিয়ফ এবং কে ওয়াদিতি, কি বললাম, ভূবিজ্ঞানী বেনিয়ফ এবং কে ওয়াদিতি এই ধরনের 45 ডিগ্রি তিনি লক্ষ্য করেন যে মহাদেশীয় প্লেটের নিচে মহাসাগর প্লেট প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে ভেতরে প্রবেশ করছে, ভেতরে প্রবেশ করে নিয়ে প্রায় 670 কিলোমিটারের কাছাকাছি গভীরে প্রবেশ করে। যে কোণে অ্যাঙ্গেলে মিলছে এই জায়গাটাকে আমরা বলে থাকি বেনি অফ জোন। কি বললাম? বেনি অফ জোন, BENIOFF, বেনি অফ জোন। ওকে, এরপরে আরেকটা যেটা আছে, অনেক সময় কি হয়, সাবডাকশন, দুটা প্লেট পরস্পর কাছাকাছি এসে মহাদেশীয় প্লেটের নিচে মহাসাগরীয় প্লেটটা কি হচ্ছে অধোগমন করে, নিচে এরকম ভাবে প্রবেশ করে, অধোগমন হয়। যে রেখা বরাবর এইরকম ভাবে অধোগমিত হচ্ছে সেটাকে আমরা বলছি সাবডাকশন। এবার মজার ব্যাপার কি, অনেক সময় সাবডাকশনের বদলে অবডাকশনও হয়। এবার বলবো অবডাকশন কেমন। মহাদেশীয় প্লেটের নিচে নরমালি মহাদেশীয় প্লেটের নিচে মহাসাগরীয় প্লেটটা ভিতরে প্রবেশ করে, কিন্তু অনেক সময় কি হয়, মহাদেশীয় প্লেটের নিচে মহাসাগরীয় প্লেটটা প্রবেশ না করে অনেক সময় মহাদেশীয় প্লেটের উপরে মহাসাগরীয় প্লেট চলে যায়, তখন সেটাকে আমরা কি বলছি, বিপরানিমজ্জন, সেটাকে আমরা বলছি অবডাকশন। ওকে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্লেট টেকটনিক্স। প্লেট টেকটনিক্সটা কেমন, সেটা হচ্ছে দুটা প্লেট পরস্পর কাছাকাছি আসলো, ভূবিজ্ঞানী অক্সবার্গ তিনি টেকটনিক্সের কথাটি তিনি বলেন, ভূবিজ্ঞানী অক্সবার্গ। হ্যাঁ, এই অক্সবার্গ কি বলেন যে দুটা প্লেট যখন পরস্পর কাছাকাছি আসছে তখন অনেক সময় মহাদেশীয় প্লেটের নিচে মহাসাগরীয় প্লেট না প্রবেশ করে কিছু অংশ মহাদেশীয় প্লেটের অনেকটা এইরকম ভাবে অনেক সময় কি হয়, ঠিক অনেকটা এরকম, মহাদেশীয় প্লেটের নিচে মহাসাগরীয় প্লেটটা অনেক সময় কি হচ্ছে, মহাদেশের প্লেটের কিছুটা উপরের অংশে এবং কিছুটা এরকম নিচের অংশে প্রবেশ করে। মানে এটা কি ফালির মতো, কিছুটা অংশ এরকম ভাবে অর্ধেক ভাবে ঢুকে যায়, কিছু অর্ধেক অংশ নিচের দিকে থেকে যায়। এই জন্য এটাকে আমরা বলে থাকি কি প্লেট টেকটনিক্স। বোঝা গেল? ত্রিপাত সম্মেলন, যেটাকে আমরা বলে থাকি ট্রিপল জাংশন, এটা হচ্ছে অনেকটা ওয়াই শেপ, এইরকম ওয়াই শেপ। অ্যাকচুয়ালি কি হয়, যখন তিনটা পাত পরস্পরের কাছাকাছি আসে তখন
এই তিনটা পাত যখন পরস্পর কাছাকাছি আসে তখন কি হচ্ছে, তিনটা পাতের মধ্যে দুটো পাত দেখা যাচ্ছে সক্রিয় অবস্থায় রয়েছে এবং একটা পাত কি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। যে পাতটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে সেটাকে আমরা বলে থাকি অ্যালাকোজেন। কি বললাম, তিনটি পাত, যেমন এই তিনটা পাত যখন তিন দিক থেকে এসে মিলিত হবে তখন সেটাকে আমরা বলছি কি ত্রিপাত সম্মেলন। এই ত্রিপাত সম্মেলনের মধ্যে যে পাতটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে সেটাকে আমরা কি বলি না, সেটাকে আমরা কি বলে থাকি অ্যালাকোজেন। বোঝা গেল? এই যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে শান্ত মহাসাগরীয় পাত, আন্টার্কটিকা এবং নাজকা পাত, এই তিনটা পাতের সম্মেলনে কিন্তু হচ্ছে ত্রিপাত সম্মেলন ঘটে থাকে। এটা একটা গেল। এরপরে যেটা আমি এর আগে দুটো জিনিস আলোচনা করলাম, একটা মহাদেশ যেটা সেটা হচ্ছে অভিসারী আর একটা হচ্ছে অপসারী। এরপরে লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষটা কেমন, নিরপেক্ষ পাত সীমানা বরাবর দুটা প্লেট পরস্পরের অভিসারিতা কি দেখলাম, পরস্পর কাছে আসছে। অপসারিতা কি দেখলাম, দুটা পাত দূরে সরে যাচ্ছে। এবার নিরপেক্ষতা কি হবে, দুটা প্লেট পরস্পরকে পাশ কাটিয়ে যাবে। কেউ কাউকে কিন্তু কি করবে না, কোনো রকম ক্ষয়ক্ষতি করবে না, একটা পাত আর একটা পাতের সঙ্গে এরকম ভাবে পাশ কাটিয়ে চলে যাবে। তখন তাকে আমরা কি বলবো, নিরপেক্ষ পাত সীমানা। অনেকটা এরকম ভাবে যে এই পাতটার সঙ্গে দুটা পাত একদম কি করছে, গা ঘেঁষে একে অপরের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এটা কোথায় লক্ষ্য করা যায়, এটা অ্যাকচুয়ালি এই ধরনের পাত সীমান্ত দেখা যায় সান আন্দিস চ্যুতি। হ্যাঁ, সান আন্দিস চ্যুতি এই ধরনের পাত সীমান্ত, অর্থাৎ নিরপেক্ষ পাত সীমান্ত বরাবর সান আন্দিস চ্যুতি সৃষ্টি হয়েছে। তোমরা নেটে একটু সার্চ করে দেখে নেবে, না হলে আমি এখানে একটা ছবি দিয়ে দেবো, দেখে নিও। আমি প্রত্যেকটা বিষয়ে একটা পার্ট করে ছোট ছোট অংশ করে ছবি তুলে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার বিষয় কি গেল, প্লেট শব্দটা কোথা থেকে আসলো, প্লেট কি, প্লেটের কিছু বৈশিষ্ট্য আমি বললাম, আলোকপাত করলাম। তারপর পাত সীমানা কি বললাম, পাত সীমানার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোকপাত করলাম। আমি আরো কিছু ইনফরমেশন দিলাম। একটা জিনিস শর্ট কোশ্চেন খুব দেয়, কোন এই যে দেখলে মহাদেশীয় মহাসাগরীয় পাতের মধ্যে সে কেবলমাত্র আইসল্যান্ড যে পাত রয়েছে, আইসল্যান্ড পাত একদম ধীর গতি সম্পন্ন, বছরে প্রায় 1 সেমিরও কম। তাহলে বলতে পারে সব থেকে মন্থরতম পাত যেটা আছে সেটা কি, সেটা আমরা কিন্তু বলতে পারি আইসল্যান্ড পাত। আর সব থেকে দ্রুত শক্তিশালী পাত সীমানা কিন্তু প্রশান্ত মহাসাগরীয় পাত, প্রায় বছরে কিন্তু 10 সেমি করে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, প্রায় তার ডিরেকশন চেঞ্জ করছে, পশ্চিম দিকে সঞ্চালিত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। ঠিক আছে, এই গেল আজকে পাতের টপিক। ইনফরমেশন তো অনেক কিছুরই দেওয়ার থাকে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কারণ না হলে থিওরিটা অনেক বড় হয়ে যায়। চেষ্টা করলাম আমি আজকে মানে যতটা পারি একটা ডিসকাস করলাম। যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে বা কোনো জায়গায় যদি তোমাদের মনে হয় যে না আজকের পড়ানোটা খুব ভালো লেগেছে বা ভালো হয়েছে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের মধ্যে চারিদিকে ছড়িয়ে দাও। তাতে আমার কি হয়, তাতে হচ্ছে যখন দেখতে পাবো যে লাইক বাড়ছে, ভিউ বাড়ছে, সাবস্ক্রাইব হচ্ছে, তাতে আমি আরো চেষ্টায় মানে নিজে থেকে চেষ্টা তখন আরো বেড়ে যায় যে আরো আমাকে থিওরিটা আরো ভালো করে তোমাদের সামনে তুলে ধরতে হবে। তো আজকে এই ছিল আমার থিওরি। নেক্সট ভিডিও নিয়ে আমি অবশ্যই চলে আসবো তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে নিজেরা পড়াশুনো করো। বাই।